আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রধান নির্বাচন কমিশনার সিইসি হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব তহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সিইসি ও নতুন কমিশনারকেও নিয়োগ দেন। এর মধ্য দিয়ে বহু প্রত্যাশিত নতুন নির্বাচন কমিশন গঠিত হল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। জুলাই আগস্টে ছাত্র জনতার আত্মত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। দীর্ঘ 14 বছর পরে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এর আগে সর্বশেষ 2012 সালে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও সশস্ত্র বাহিনী দিবসে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করায় তাকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, দেশের সব ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরে আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে শুভেচ্ছা বিনিময় এবং বেশ কিছুক্ষণ আলাপচারিতা করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আমাদের প্রত্যাশা, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশ সেবায় সবসময় তৎপর থাকবে। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মহাখালী, বছিলা সহ বেশ কিছু এলাকায় অটোরিকশা চালকদের বিক্ষোভ ও অবরোধে রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা গাড়িতে ভাঙচুর চালায়, ইট পাটকেল নিক্ষেপ করে। রেল লাইন অবরোধ করায় বন্ধ হয়ে যায় ঢাকার সাথে সব জেলার ট্রেন চলাচল। 6 ঘন্টা পর মহাখালীতে যান চলাচল স্বাভাবিক হয়। নাহিদ প্রিন্সের রিপোর্ট। মহাখালী এলাকায় সড়কে যানবাহন চলাচল বন্ধ করতে এভাবেই ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে অটোরিকশা চালকদের অবরোধে এই উত্তেজনার সূত্রপাত। মহাখালী রেল লাইনে অটোরিকশা রেখে ট্রেন চলাচলে অবরোধ সৃষ্টি করে কয়েক হাজার অটোরিকশা চালক। এতে বন্ধ হয়ে যায় সব ধরনের ট্রেন চলাচল। বিক্ষোভকারীরা মহাখালী হয়ে উত্তরা বনানী সড়ক বন্ধ করে দিলে শাহবাগ থেকে উত্তরার সড়কে বিঘ্নিত হয় যান চলাচল। বিক্ষোভকারীরা বলছে, ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে তাদের আন্দোলন। মহল্লাতেই মারবো খ্যাপ, কিন্তু আপনার মেন রোডে উঠবো না, মেন রোডে ক্রসিং পার হইতে দিতে হবে। তাছাড়া আমার কোনো দাবি নেই, আমরা গরিব মানুষ, আমরা পেটে ভাত চাই। আমি 1,20,000 টাকা দিয়ে কিস্তিতে গাড়ি নিছি, সেই গাড়িগুলো একটু বন্ধ করে দিবে। তুই যে বন্ধ করে দেয়, আমার সংসারে কিন্তু হাল ধরার মতো কেউ নাই। আমার একটা রাস্তা আমি ঋণ করে কিনছি, কিস্তির টাকা তুলা। এখন হঠাৎ করে যদি রিক্সা বন্ধ করে দেয়, আমার অবস্থা কি হবে? কিস্তির টাকা কই দেবো? সংসার চালাবো কই থেকে? এদিকে আগারগাঁও, মোহাম্মদপুর ও বছিলা এলাকায়ও বিক্ষোভ করে অটোরিকশা চালকরা। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয় পুরো মিরপুর ও মোহাম্মদপুর সড়কে। তবে শেওড়াপাড়া এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে 2 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে ঢাকার সাথে দেশের সব জেলার ট্রেন চলাচল বন্ধ থাকায় কমলাপুর রেল স্টেশনে আটকা পড়ে হাজার হাজার ট্রেন যাত্রী। তাদের জানা নেই তারা আদৌ গন্তব্যে যেতে পারবেন কিনা। ওই অটোরিকশাদের আন্দোলনের কারণে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ আছে। রেলওয়েরা বলতেছে যে রাস্তা নিরাপদ হলে তারপর আমাদেরকে ঘোষণা দিবে, আমরা অপেক্ষা করার জন্য। গন্ডগোল থামলে তারপরে ছাড়বে। আমি তো আসছি সকালে ভাই, আজকে এবার ব্যাক করতে চাইছিলাম। আমি জরুরি অবস্থা একটা কাজে যাচ্ছি ভাই। তবে ট্রেন কর্তৃপক্ষ বলছে নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।
এদিকে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরের চক্রবর্তী ও জিরানি এলাকায় নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে চক্রবর্তী এলাকায় নরবান ফ্যাশন লিমিটেডের দুজন নারী শ্রমিক কাজে যোগ দিতে যাচ্ছিল। পথে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি দূরপাল্লার বাস তাদের ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক মারা যান। এ ঘটনার পরপরই ওই কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অন্যদিকে গতকাল জিরানি এলাকায় ওকোটেক্স নামের কারখানার এক শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহতের জেরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এদিকে ধামরাইয়ের সড়ক দুর্ঘটনায় 4 শ্রমিক নিহতের ঘটনায় 3 দফা দাবিতে ঢাকা আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় 2 ঘণ্টা অবরোধ করে গ্রাফিক্স টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে হওয়া 5টি মামলা এবং রাজধানীর কোতোয়ালি থানায় হওয়া একটি মানহানি মামলা বাতিল করেছে হাইকোর্ট। গত 24শে অক্টোবর বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আজ আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। মানহানির মামলার বিষয়ে আদালত তার আদেশে বলেন, মামলাটি করা হয়েছিল ডক্টর ইউনূসকে হয়রানি করা এবং এই হয়রানি করতে আদালতকে ব্যবহার করেছিল বাদী। শ্রম আদালতের মামলাগুলো ঢাকা 3য় শ্রম আদালতে বিচারাধীন ছিল। এই মামলার ক্ষেত্রেও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে আদেশে উল্লেখ করে আদালত। সে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে। ঝালকাঠি 1 আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে কাঠালিয়ার বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক আফরোজা বিনতে শহীদ শাহজাহান ওমরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতরাতে কাঠালিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম বাদী হয়ে শাহজাহান ওমর সহ 9 জনকে আসামি করে মামলা দায়ের করেন। সকালে বাড়ি ও ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনায় রাজাপুর থানায় অভিযোগ করতে যান শাহজাহান ওমর। তখন কাঠালিয়া থানার ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে বুধবার রাতে উপজেলা সদরের গোডাউন ঘাট এলাকায় শাহজাহান ওমরের বাসভবন হামলা ও ভাঙচুর করা হয়। থানায় আসলাম, থানায় আসে এজাহার করতে এনরা বলে যে কালকে রাত্রে আমার নামে নাকি একটা কাঠালিয়ায় মামলা হয়েছে, এই জন্য দে আর শোয়িং মি আর শোন অ্যারেস্ট। আমি এখন আপনাদের ইচ্ছায় আল্লাহর দোয়ায় আমাদের পুলিশের এফিসিয়েন্সি জোরে আমি ঝালকাঠি কোর্টে যাচ্ছি। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সহ 49 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুন নূর বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয় 17 নভেম্বর রাতে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্ররোচনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও পরে আগুন দেয়। 4 আগস্ট সুনামগঞ্জে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় এম এ মান্নান সহ 99 জনের বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় এম এ মান্নান বর্তমানে জামিনে আছেন। সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এই আদেশ দেন। এর আগে দুপুর 1:30টার দিকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে ব্যারিস্টার সুমনকে আদালতে আনা হয়। আদালত ভবনে প্রবেশ করানোর সময় বিএনপি নেতাকর্মীরা তার শাস্তি চেয়ে স্লোগান দেন। এ সময় কয়েকজন ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে 11 সেপ্টেম্বর সৈয়দ সাইদুল হক সুমন সহ 97 আসামির নাম উল্লেখ করে প্রায় 200 জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা হয়। আবারও দেশের জন্য অসামান্য গৌরব বয়ে এনেছেন এক মাদ্রাসা শিক্ষার্থী। কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 74টি দেশকে পেছনে ফেলে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। দেশে ফিরেই আলেম ওলামা আর সতীর্থদের ভালোবাসায় সিক্ত হন মাহফুজ। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, সেই দেশটিতে বাংলাদেশের লাল সবুজের পতাকা ওড়ালেন হাফেজ আনাস মাহফুজ। কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত 13তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সারা বিশ্বকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেন আনাস। আমি
উস্তাদদের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি যে তারা আমার প্রতি মেহনত করছে, অনেক শ্রম দিয়েছে অনেক। 20 নভেম্বর কুয়েতের ক্রাউন প্লাজায় বিশ্বজয়ী কোরআনের হাফেজ আনাস মাহফুজের হাতে পুরস্কার তুলে দেন কুয়েতের ধর্ম ও আইনমন্ত্রী ডক্টর ইব্রাহিম ওসালে। রাজধানীর মিরপুরের মার্কাজু ফাজিল কোরআন আল ইসলামীর হিফজ বিভাগের শিক্ষার্থী হাফেজ আনাস মাহফুজের বাবা হাফেজ মাওলানা মাহফুজুর রহমান কাতার প্রবাসী, মা শাহনাজ পারভিন ফরিদপুরের একটি মাদ্রাসার শিক্ষিকা। 2 ভাই 1 বোনের মধ্যে সবার বড় আনাস। তার সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষকরা। সারা পৃথিবীকে পরাজিত করে বাংলাদেশকে সারা পৃথিবীর কাছে সম্মানিত করেছে। এর আগেও আনাস মাহফুজ পিএসপি কোরআনের আলো ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকার করেন। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ভারতে 2 বছর কারাভোগের পর 24 বাংলাদেশি নারী ও পুরুষকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। ফেরত আসাদের মধ্যে 11 জন নারী ও 13 জন পুরুষ। গত রাতে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। ফেরত আসা এক নারী জানান, ভালো চাকুরির আশায় 2.5 বছর আগে দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে ভারতে যান তারা। পরে অনুপ্রবেশের অপরাধে কলকাতা পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। সাজার মেয়াদ শেষে সেখান থেকে রেস্কিউ ফাউন্ডেশন নামে ভারতের একটি এনজিও তাদের ছাড়িয়ে নিয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে। ফেনীতে খামার কর্মচারীকে কুপিয়ে হত্যা করে গরু নিয়ে গেছে ডাকাতরা। পুলিশ জানায়, গতরাতে সংঘবদ্ধ ডাকাতরা শহরের পশ্চিম সেলোনিয়া কালীপালের ভুইয়া ডেইরি ফার্মে ঢুকে অস্ত্রের মুখে কয়েকটি গরু নিয়ে যাওয়ার সময় খামারের কর্মচারী সোহাগ বাধা দেয়। এ সময় ডাকাতরা তাকে কুপিয়ে জখম করে চলে যায়। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনী পুলিশ সুপার। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহে কোনো কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবে না উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বাজারে পুরোপুরি স্বস্তি না ফেরা পর্যন্ত সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বাজার পরিস্থিতি, টিসিবির পণ্য বিতরণের সার্বিক কার্যক্রম ও দ্রব্যমূল্য বিষয়ে মত বিনিময়ের সভা শেষে তিনি এসব কথা বলেন। ইতোমধ্যেই রমজানের বিভিন্ন পণ্যের আমদানি শুল্ক কমানো হয়েছে উল্লেখ করে বাজারে স্বস্তি আসবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। যতদিন পর্যন্ত বাজারে একটা স্বস্তিজনক অবস্থা পরিপূর্ণভাবে না চলে আসে, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিকে মেনে নিয়ে আমরা এটাকে সহনশীল করার জন্য আপনারা জানেন যে সামগ্রিকভাবে জাতীয় রাজস্ব বোর্ডের সহায়তায় আমরা বিভিন্ন পণ্যের শুল্ক কর হ্রাস করেছি। 3টি আন্তনগর ট্রেনে যাত্রা বিরতির দাবিতে নাটোরের মাধনগর রেল স্টেশন রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। দুপুরের দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী মাধনগর রেল স্টেশনের প্ল্যাটফর্ম ও রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস, চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ও উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবি করে। পরে স্টেশন মাস্টার ইমদাদুল হকের মাধ্যমে রেলওয়ের মহাপরিচালকের কাছে একটি স্মারকলিপি দেয় আন্দোলনকারীরা। বেসরকারি প্রাইমারি স্কুলগুলো ভালোভাবে চললেও সরকারি প্রাইমারি স্কুলগুলোর অবস্থা বেশ একটা ভালো না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে টাঙ্গাইলের সরকারি মডেল প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, করোনাকালীন সময়ে সরকারি স্কুলগুলো বন্ধ থাকলেও বেসরকারি স্কুলগুলো খোলা ছিল। এতে সরকারি প্রাইমারি স্কুলের অনেক শিশু শিক্ষার্থী ঝরে পড়ে। এই বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। জেলা প্রশাসক শরীফা হক এ সময় উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত 3 দফা দাবিতে দিনাজপুরে আদালত ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। সকালে দিনাজপুর জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও দিনাজপুর সচেতনবাসী। এ সময় তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী নেতাকর্মীদের জামিন দেওয়ার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পণ্যবাহী একটি ট্রাক উল্টে থাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রায় 6 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ জানায়, সকালে গজারিয়া উপজেলার মেঘনা সেতুর উপরে একটি পণ্যবাহী ট্রাক উল্টে যায়। এতে মহাসড়কটির গজারিয়া অংশের
6 কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা দেয়। দুপুরের পর পণ্যবাহী ট্রাকটি সরিয়ে ফেললে স্বাভাবিক হয় যান চলাচল। তবে এখনও মহাসড়কে যান চলছে অনেকটা ধীর গতিতে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মোংলায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। দিগরাজ নৌঘাটিতে দুপুর থেকে বিকেল পর্যন্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস কোপোতক্ষ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। জাহাজটি দেখতে সেখানে বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক মানুষের ঢল নামে। জাহাজটির অধিনায়ক কমান্ডার রায়ান বলেন, জাহাজটি উন্মুক্ত রাখার কারণ হলো নতুন প্রজন্ম যেন দেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় এ বাহিনীতে যোগদান করতে উৎসাহিত হয়। সাফজয়ী সাতক্ষীরার 3 নারী ফুটবলারকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে জমকালো আয়োজনে সাফজয়ী কৃতি 3 নারী ফুটবলার অধিনায়ক সাবিনা খাতুন, 2 ডিফেন্ডার মাসুরা পারভিন ও আফিদা খন্দকার প্রান্তিকে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সহ ক্রীড়া ব্যক্তিত্বরা এ সময় উপস্থিত ছিলেন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।